সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি ইলা সাহা, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা ব্যঞ্জনধ্বনি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। উচ্চারণ সময়ের তারতম্য অনুসারে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হ্রস্বস্বর, আরেকটা হচ্ছে দীর্ঘস্বর। কেমন? তাইলে হ্রস্বস্বর কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণে সময় কম লাগে। কেমন? স্বরধ্বনি উচ্চারণে সময় কম লাগে, সেটাকে বলা হচ্ছে হ্রস্বস্বর। লাগে তাহলে হ্রস্বস্বরগুলো কি? স্বরে অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি। কেমন? দীর্ঘস্বর কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণে সময় বেশি লাগে। সময় বেশি লাগে। বেশি লাগে তাহলে কি? আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও। তাহলে হ্রস্বস্বর কয়টি? হ্রস্বস্বর হচ্ছে 4টি। কেমন? আর দীর্ঘস্বর কয়টি? 7টি। এছাড়াও আরও এক ধরনের স্বর আছে, যার নাম হচ্ছে প্লুত স্বর। যদিও তোমাদের পাঠ্য বই নেই, তারপরও জানার জন্য বলছি, প্লুত স্বর। তাহলে প্লুত স্বর কাকে বলে? যখন মানুষ কান্না করে, গান করে, অথবা কাউকে দূর থেকে আহ্বান করে, তখন হ্রস্ব এবং দীর্ঘস্বর দুটোই কি হয়? বিলম্বিত হয়। সেই স্বরকে বলা হচ্ছে প্লুত স্বর। যেমন মা, মর সাথে আকার যুক্ত হয়ে মা হয়েছে, আকারটা দীর্ঘায়িত হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে প্লুত স্বর। অথবা হে প্রভু, হয় কার অ, হে প্রভু। কেমন? হে প্রভু, এটাকে বলা হচ্ছে প্লুত স্বর। কেমন? আমরা জানি যে হ্রস্বই, হ্রস্বকার, হ্রস্বইকার থাকলে সেটা উচ্চারণ হ্রস্ব হয়, একটু আগে আমি বললাম। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় হ্রস্বইকার এবং হ্রস্বকার থাকলেও সেটার উচ্চারণ দীর্ঘ হয়। আবার দীর্ঘইকার এবং দীর্ঘকার থাকলেও সেটার উচ্চারণ হ্রস্ব হয়। যেমন ইলিশ, তিরিশ, উচিত, নূতন। কেমন? তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্রস্বই, হ্রস্বইকার, 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 হ্রস্বৌকার, হ্রস্বইকার, হ্রস্বৌকার, সবগুলো হচ্ছে এখানে হ্রস্বস্বর। কিন্তু এগুলার উচ্চারণ করা ইলিশ, তিরিশ, উচিত, নতুন। তাইলে এই 30 শব্দটা আমরা দেখেছি পল্লীকবি জসিমউদ্দিন খুব সুন্দর করে ওনার কবর কবিতায় এটার প্রতিফলন ঘটিয়েছেন। কীরকম? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দু নয়নের জলে। তাহলে এই 30, ইলিশ, উচিত, নতুন, এগুলোর উচ্চারণ কি হবে?
দীর্ঘ, খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। হ্রস্বস্বর হওয়ার পরও এগুলোর উচ্চারণ হচ্ছে দীর্ঘ। আর দিন, ঈদুল ফিতর, ফিতর বানানটা আমি খণ্ড দিয়ে দিয়ে লিখছি, যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে খণ্ড তো আছে এই জন্য। কেমন? ভূমি। তাই গেলে এগুলো কি? দীর্ঘ ঐকার, দীর্ঘ ই, কেমন? দীর্ঘ উ। তাহলে দিন, ঈদুল ফিতর, ভূমি, এগুলো দীর্ঘ ই হলেও এগুলোর উচ্চারণ হবে কি? হ্রস্ব। কেমন? এক ধ্বনি বিশিষ্ট বা এক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণে কিন্তু দীর্ঘ হয়। কিরকম? যেমন দিন, তিল, পুর। তাহলে এক অক্ষর বিশিষ্ট অক্ষর কাকে বলে? অক্ষর কাকে বলে? মানুষ স্বল্পতম নিঃশ্বাসে যতটুকু পর্যন্ত উচ্চারণ করতে পারে সেটাকেই বলা হচ্ছে অক্ষর। যেমন মা একাক্ষর, পিতা, পিতা দুইটা অক্ষর, তেমনিভাবে দুইটা অক্ষর, তেমনিভাবে জননী তিনটা অক্ষর। কেমন? তাহলে তিন, দিন, তিল, পুর, এই তিনোটার উচ্চারণ কি হবে? একধ্বনি বিশিষ্ট শব্দের উচ্চারণ দীর্ঘ হয়। দীর্ঘ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে কিন্তু। কেমন? দীর্ঘ হয়। জিহ্বার উচ্চারণের উপর ভিত্তি করে তোমার স্বরধ্বনিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি? জিহ্বার উচ্চতা, দুই হচ্ছে কি? জিহ্বার গতিমুখ, গতিমুখ, তিন হচ্ছে ওষ্ঠের আকৃতি, আকৃতি। আমি এখানে একটা আঁকছি, তোমরা একটু খেয়াল করো। আমি বর্ণগুলো একটু লিখি। হ্রস্ব ই, দীর্ঘ ই, এ, এ, হ্রস্ব উ, দীর্ঘ উ, ও, অ, আ। খেয়াল করো, জিহ্বার উচ্চতা অনুসারে স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করা হয়েছে। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। কেমন? তাইলে উচ্চ কাকে বলে? যেই স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা উঁচুতে থাকে, তালুর দিকে থাকে, সেটাকেই বলা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। সেই উঁচুর একটু নিচে যখন যাবে তখন হচ্ছে উচ্চ মধ্য, এ এবং ও। আরও যখন নিম্ন হবে নিম্ন মধ্য, এ এবং অ। একদম নিম্ন হচ্ছে আ। এখন আসো, জিহ্বার গতিমুখ অনুসারে এটা তিন প্রকার। কি কি? সম্মুখ, পশ্চাৎ, কেন্দ্রীয়। কেন্দ্রীয়। তাইলে সম্মুখ স্বরধ্বনি কাকে বলে? যেই স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে আসে, অর্থাৎ দাঁতের দিকে আসে, সেটাকেই বলা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। হ্রস্ব ই, দীর্ঘ ই, এ, এ,
এই তিনটাও সম্মুখ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পেছনের দিকে যায় সেটাকে বলা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। হ্রস্ব উ, দীর্ঘ উ, ও, অ। কেন্দ্রীয় স্বরধ্বনি কাকে বলে? কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা শায়িত অবস্থায় থাকে, কণ্ঠের দিকে আকৃষ্ট হয় এবং স্বরক্ষেত্রের বা মুখবিবরের সম্মুখ এবং পশ্চাতের মাঝামাঝি অবস্থান করে, কেন্দ্রে অবস্থান করে। এই জন্য এটাকে বলা হচ্ছে, আকে বলা হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি। খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। কোন ধরনের ধ্বনি? কেন্দ্রীয় ধ্বনি। এটাকে বলা হয় কেন্দ্রীয় ওষ্ঠাধর প্রসূত বিবৃত ধ্বনি। আমরা বিবৃত সংবৃত পরে তোমাদের সাথে আলোচনা করব। হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি। এখন আসো, ওষ্ঠের আকৃতি অনুসারে এই স্বরবর্ণ আবার তিন প্রকার। কীরকম? স্বরধ্বনি তিন প্রকার। এটা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি। কেমন? এটা হচ্ছে সংকুচিত স্বরধ্বনি, সংকুচিত স্বরধ্বনি। আর এটা হচ্ছে স্বাভাবিক স্বরধ্বনি। তাহলে প্রসারিত স্বরধ্বনি কোনগুলো? হ্রস্ব ই, দীর্ঘ ই, এ। তাহলে প্রসারিত স্বরধ্বনি কাকে বলে? হ্রস্ব ই, দীর্ঘ ই উচ্চারণ করার সময় ঠোঁট কানের দুই পাশে অর্থাৎ চোয়াল বরাবর যায়, কানের দুই পাশে চোয়ালের দিকে প্রসারিত হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি। আর সংকুচিত স্বরধ্বনি কি? হ্রস্ব উ, দীর্ঘ উ, ও, অ। যে স্বরধ্বনি উচ্চারণের সময় ওষ্ঠ গোলাকার হয়ে যায়, গোল হয়, অথবা ফু দেওয়ার মতো হয়, হ্রস্ব উ, অ ফু দেওয়ার মতো হয়, সেটাকে বলা হচ্ছে সংকুচিত স্বরধ্বনি। আর স্বাভাবিক স্বরধ্বনি কোনটা? যেটা কানের দুই পাশে চোয়ালের দিকেও প্রসারিত হয় না, আবার ফু দেওয়ার মতো বা গোলাকারও হয় না, স্বাভাবিক থাকে, সেটাকেই বলা হচ্ছে স্বাভাবিক স্বরধ্বনি। অকে আমরা দুইভাবে লিখতে পারি। কেমন? একটা হচ্ছে কি স্বাধীনভাবে, একটা হচ্ছে কি স্বাধীনভাবে। যেমন কিরকম? স্বাধীনভাবে আমরা লিখতে পারি অমর। কেমন? এই অটা স্বাধীন, অমল। কেমন? অটা আমরা স্বাধীনভাবে লিখতে পারি। অথবা অমল না লিখে আমরা অনল লিখি, অনল, অনল। কেমন? এই অটা আমরা স্বাধীনভাবে লিখতে পারি। অন্যভাবে এটাকে বলা যায় যে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের মধ্যে একটি স্বরবর্ণ লুকিয়ে থাকে। যেমন চলো, এটাকে যদি আমি বিশ্লেষণ করি, চ যোগ ক, ল যোগ অ, তাহলে কি প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরবর্ণ লুকিয়ে আছে। এই অটাকে বলা হয় বিলীন হয়ে আছে বা নিহিত হয়ে আছে। কেমন? এই অধ্বনির উচ্চারণ দুরকম। অধ্বনির উচ্চারণ কত? দুরকম। একটা হচ্ছে কি, আমি এখানে একটু লিখছি, অধ্বনির উচ্চারণ দুরকম। একটা হচ্ছে বিবৃত, আর একটা হচ্ছে সংবৃত। তাহলে বিবৃত মানে কি? স্বরয় যখন স্বরয়র মতো হবে তখন সেটা হচ্ছে কি বিবৃত, আর স্বরয় যখন ও এর মতো হবে তখন সেটা হচ্ছে কি সংবৃত। কেমন? স্বরয় যখন স্বরয়র মতো হবে কিরকম? যেমন অদিন, অদিন। এই অদিনের অটা হচ্ছে বিবৃত, স্বরয়র মতো হয়েছে। আর যদি আমি বলি মন, মনকে যদি আমি লিখি মন, তাহলে কি হয়েছে? ময়ের অটা ও এর মতো হয়েছে, ময়ের অটা ও এর মতো হয়েছে। কেমন? মন। তাহলে এটা হচ্ছে সংবৃত
আর এটা হচ্ছে বিবৃত। অ যখন অ এর মতো হবে তখন হচ্ছে বিবৃত, আর অ যখন ও এর মতো হবে তখন সেটা হচ্ছে সংবৃত। এখন আমরা দেখব অ এর বিবৃত উচ্চারণ। বিবৃত কেমন? আমরা এই অধ্বনির স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ শব্দের আদিতে, মধ্যে এবং অন্তে পাই। প্রথমেই দেখব শব্দের আদিতে। শব্দের আদিতে, আদিতে মানে শুরুতে। কেমন? এক নাম্বার কি দেখি, যদি অ যদি না বোধক হয়, অ যদি প্রথমে অ যদি না বোধক হয়, অ যদি কি হয়? না বোধক হয়। যেমন অদিন অথবা অনেক, অনেক কেমন? অমিল লিখতে পারে অনেকগুলা, অমিল। অনেক, অনেক মানে কি করে না বোধক হলো? এক নয় বা নয় এক, অমিল, মিল নয় বা নয় মিল। কেমন? দুই নাম্বার হচ্ছে তোমার কি, অয়ের, অ এবং আয়ের পূর্বে যদি অ থাকে, পূর্বে যদি অ থাকে তখন সেটা কি হয়? বিবৃত হয়। তখন সেটা অ বিবৃত হয়। কেমন? অ আর কি করে? যেমন মনে করো অজ, এখানে অ আছে প্রথমে, পূর্বে অ আছে, জয়ের সাথে একটা অ আছে, তাহলে এটা কি? বিবৃত উচ্চারণ। আরেকটা কি? যেমন অমানিসা, অমানিসা, তাহলে এখানে কি হলো? অ আগে পূর্বে আছে, ময়ের সাথে একটা আ আছে, তাহলে এই অ হচ্ছে বিবৃত অ। অথবা একইভাবে কথা, কেমন? কথা। এখন আমরা দেখব শব্দের মধ্যে এবং অন্তে অ। শব্দের মধ্যে এবং অন্তে অ। শব্দের মধ্যে ও অন্তে অ। শব্দের মধ্যে এবং অন্তে অনেক নিয়ম আছে। আমি তোমাদের বইতে যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলাই আমি আলোচনা করছি। তাহলে শব্দের মধ্যে অন্তে পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে কি হয়? অ বিবৃত হয়। তাহলে স্বরসঙ্গতি কি? একটি স্বরধ্বনির প্রভাবে যদি অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটে সেটাকেই বলা হচ্ছে স্বরসঙ্গতি। তাহলে একটি স্বরের প্রভাবে যদি আরেকটি স্বরের পরিবর্তন হয় সেটা হচ্ছে স্বরসঙ্গতি। পূর্বস্বরের অর্থাৎ মূল স্বরের সঙ্গে মিল রেখে যদি স্বরসঙ্গতির কারণে অ থাকে তখন সেটা কি হয়? বিবৃত হয়। যেমন কলম, কেমন? যত, বৈধতা। তাহলে কি? কলম, জ ত, কেমন? এগুলার মধ্যে কোনো কি নেই, অগুলা অ এর মতোই উচ্চারণ হয়েছে। রিকার, একার, ঐকার, ওকার, রিকার, একার, ওকার পরের অ বিবৃত হয়। পরের অ কি হবে? এগুলোর পরের অ, পরের অ বিবৃত হয়। কেমন? তাহলে কিভাবে? তৃণ, এ রিকার আছে, ত এর পরে অ আছে, নয়ের আগে রিকারের পরে অ আছে, কেমন? তৃণ। দেব, একারের পর অ আছে, কেমন? দেব। ধৈর্য, মৌন,
তাহলে আরেকটা নিয়ম কি পেলাম, রিকার একার ঐকার এবং ওকারে ওকারের পরে র বিবৃত, পরে র কি হয়, বিবৃত হয়। 3 নম্বর নিয়মটা দেখো, অনেক সময় দেখা যায় রস্বইকার ধ্বনির পরের অ বিবৃত হয়। অনেক সময় কি দেখি আমরা, রস্বইকারের পরে র, হস্বইকারের পরে র, পরে র, পরে র বিবৃত হয়। যেমন গঠিত, এর অস্বইকার আছে, তারপরে ট অ আছে, গঠিত, জনিত, কেমন আরো আছে এরকম মিত, কেমন তাইলে কারেক্টটা কি পেলাম, অস্বইকারের পরে র, কেমন অনেক সময় দেখা যায় অস্বইকার থাকলে এর পরে র বিবৃত হয়। এখন আমরা দেখব অ এর সংবৃত রূপ। কেমন আমরা অধ্বনির বিবৃতি রূপে যেরকম পেয়েছি শব্দের আদি মধ্যে এবং অন্তে, একই রকমভাবে অধ্বনির সংবৃত উচ্চারণেও আমরা, অধ্বনির সংবৃত উচ্চারণও আমরা কি পাই, আদি মধ্যে এবং অন্তে পাই। কেমন অয়ের পদ যদি, অয়ের পদ যদি কেমন রস্বইকার, রস্বইকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, কেমন রস্বইকার, রস্বইকার, দীর্ঘইকার, রস্যকার, দীর্ঘকার থাকে, তখন সেগুলো কি হয়, সংবৃত হয়। সংবৃত, তখন সেগুলো কি হয়, সংবৃত হয়। কিরকম, যেমন স্বরয় তরস্বইকার আছে, এটা হবে কি অতি, কেমন নদী। আমি কিন্তু এটা আদি, আদিতে বোঝাচ্ছি, শব্দের আদিতে, শুরুতে, শব্দের আদিতে, শব্দের আদিতে, কেমন আদি মানে প্রথমে, অতি, অতি, নদী দীর্ঘইকার হয়েছে নদী। আমি এখানে রস্বইকার লিখেছি কিনা তোমাদের প্রশ্ন থাকতে পারে, এখানে দীর্ঘইকার আছে, রস্বইকার কেন লিখেছি, কারণ এখানে রস্বইকার লেখার পেছনে কারণ হচ্ছে যে উচ্চারণের সময় দীর্ঘইকার রস্বইকার একই রকম হয়। করুণ, করুণ, বধূ, বধূ। তাহলে কি অয়ের পরে যদি রস্বইকার, দীর্ঘইকার এবং রস্যকার, দীর্ঘকার থাকে, তখন সেখানে কি হবে, সংবৃত হবে, আদিতে সেখানে সংবৃত হবে। আরেকটা হচ্ছে রস্বইয়ের পর রস্যকার, দীর্ঘকার, কেমন ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী রফলা সংবৃত হবে। কি জন্যে, যেমন অয়ের পর রস্বইকার, রস্যকার থাকলে, থাকলে কেমন তার প্রভাবে রফলা, তার প্রভাবে রফলা, রফলা কি হবে তোমার, রফল, তার প্রভাবে রফলাযুক্ত পরবর্তী অ সংবৃত হবে। কিরকম, আমি একটা উদাহরণ লিখছি, সংবৃত হবে কিরকম, প্রতিভা, খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে, প্রতিভা। তাহলে আমি কি বলেছি, প্রর অয়ের পরে রস্বইকার আছে, কেমন তার আগে রফলা আছে, এবং এই ফলাযুক্ত অটা কি হবে, সংবৃত হবে, প্র হবে, প্রতিভা। কেমন, যেমন প্রচুর, প্রচুর, তাহলে একই রকম ভাবে অ আছে, তারপরে রস্যকার আছে, ফলা হলে প্রচুর সংবৃত হবে, প্রচুর। কেমন, তাইলে শব্দের আদিতে আমরা কি পেলাম, এই দুটো নিয়ম
পেলাম। এখন আসো শব্দের মধ্যে। শেষের নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। শব্দের মধ্যে শব্দের মধ্যে দেখব আমরা এখন কি করে সংবৃত হচ্ছে। অয়ের পর মধ্যে, মধ্য অয়ের পর, খুব খেয়াল করবে, মধ্য অয়ের পর যদি তোমার কি থাকে, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বউকার, দীর্ঘউকার, কেমন, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বউকার, দীর্ঘউকার থাকে এবং জ ফলা থাকে, দীর্ঘকার এবং জ ফলা থাকে, তখন সেটা সংবৃত হয়। আমরা এখন দেখব শব্দের মধ্যে কেমন জ ফলা যদি থাকে তখন সেটা সংবৃত হবে কিরকম, যেমন কা ক লি। খেয়াল করো শব্দের মধ্যে র ক অ, তাহলে কি হবে, কা কো লি, কেমন, কা কো, মধ্যে র অ সংবৃত হবে, কো হয়েছে। ধরনী, তাহলে মাঝখানে কি আছে, র আছে, কেমন, র অ, তাহলে ধ র, আমরা যেহেতু মধ্যে করছি ধরনী, কেমন, হ্রস্বইকার দীর্ঘইকার এখানে ইয়ে হয় না, ধরনী, কেমন। তারপর হচ্ছে কি, সুমধুর, সুমধুর, তাহলে এখানে মাঝখানে কি, ম, সু অ ও হয়েছে, ধুর, সুমধুর, কেমন, সমভূমি, ভূমি, তাহলে মাঝখানে কি, স ম ভূমি। এখন আসো জফলা, অদম্য, তাহলে এটার উচ্চারণ কি হবে, অ দো, এটা মাঝখানে আছে, অদম ম, কেমন। তাহলে আমরা কি দেখলাম, শব্দের মধ্যে সংবৃত অ দেখলাম। এখন আমরা দেখব শব্দের অন্তে, শেষে। শব্দের অন্তে তর, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে, তর, তম, তন, কেমন, এই বিশেষণযুক্ত, কেমন, তর, তম, তন, প্রত্যয়যুক্ত এই বিশেষণ পদের অন্ত কি হয়, সংবৃত হয়। যেমন গুরু তর, তাহলে এটা কি হবে, গুরু অন্ত, গুরু তর। প্রিয় তম, প্রিয় তম। আমি আবার বলছি, এটা পরীক্ষায় আসে, তরম, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত অ কি হয়, অন্তঃস্বর অ কি হয়, সংবৃত হয়। প্রিয়তর, তম, গুরু তর, কেমন। হ্রস্বইকার এবং হ্রস্বইকার, দীর্ঘইকার এবং হ্রস্বইকারের তোমার পর যদি অ থাকে বা অন্তস্থীয় থাকে, তখন সেখানে কি হয়, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব, এরপর যদি অন্তস্থ অ থাকে, তখন সেটা কি হয়,
সংবৃত হয়। কিরকম? যেমন প্রিয়, রস্বইকার আছে প্রিয়, কি হবে? প্রিয়। কেমন? যেমন যাবতীয়, দীর্ঘইকার আছে যাব, এরপর অন্তস্থ আছে যাবতীয়। কেমন? তাহলে আরেকটা নিয়ম কি? রস্বইকার দীর্ঘইকার বা রস্যকারের পর যদি অন্তস্থ অ থাকে তখন শব্দের শেষে সংবৃত হয়। কেমন? এখন আমরা দেখব এর রূপ। এর দুইটি রূপ আছে। কি? একটি হচ্ছে সংবৃত, সংবৃত এ, আরেকটি হচ্ছে কি? বিবৃত। বিবৃত কি? এ। কেমন? তাহলে দেখো আমি যখন দেখ, দেখ, এই দেখে একার আছে। কেমন? এটাকে বিবৃত উচ্চারণ করি দেখ। কেমন? অর্থাৎ একার যদি একারের মতো উচ্চারণ হয় তখন সেটা সংবৃত, আর যদি এর মতো উচ্চারণ হয় তখন সেটা হচ্ছে বিবৃত। এখন আসো এ ধ্বনির আমরা সংবৃত উচ্চারণ দেখব। এর সংবৃত উচ্চারণ। এটা আবার কি? এ ধ্বনির সংবৃত উচ্চারণে আমরা দেখব পদের অন্তে, পদের শেষে যদি এ থাকে তখন সেটা সংবৃত হয়। যেমন পদের অন্তে, খুব খেয়াল করবে, পদের শেষে বা অন্তে যদি এ থাকে, অন্তে, অন্তে যদি একার থাকে, এ থাকে, তখন সেটা সংবৃত হয়। কিরকম? পদের শেষে পথে, কেমন? ঘাটে, পথে ঘাটে এ আছে, পথে কেমন? ঘাটে এ আছে। দ্বিতীয় নিয়ম কি? পদের শেষে যদি একার থাকে সেটা সংবৃত হয়। দ্বিতীয় নিয়ম কি? তৎসম শব্দে, খুব খেয়াল করবে, তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত অ, যুক্ত এ সংবৃত হবে। ব্যঞ্জন ধ্বনির সাথে বা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ, তৎসম শব্দের বেলায় ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ সংবৃত হবে। কিরকম? যেমন দেশ, কেমন? প্রেম। তাহলে কি? তৎসম শব্দ ব্যঞ্জন ধ্বনির সাথে যদি একার থাকে তখন সেটি কি হবে? সংবৃত হবে। কেমন? হ কিংবা আকারবিহীন, খুব খেয়াল করবে, হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি পরে থাকলে অ কিন্তু সংবৃত হয়। হ কিংবা আকারবিহীন, কেমন? আকারবিহীন। আকার যদি না থাকে তাহলে সেটা কি হয়? সংবৃত হয়। যেমন ধরো দেহ, কেমন? দেহ, কেমন? কেহ, কেষ্ট। কেষ্ট হচ্ছে কি? হ কিংবা আকারবিহীন যুক্ত বর্ণ, কেমন? যুক্ত ব্যঞ্জন, কেষ্ট, যুক্ত ব্যঞ্জনের আগে একা সংবৃত হবে। একাক্ষর সর্বনাম পদের এ সংবৃত হয়। খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। একাক্ষর অক্ষর আমি বলেছি তোমাদেরকে, একাক্ষর সর্বনাম পদ, সর্বনাম পদের বেলায় এ কি হয়? সংবৃত হয়। যেমন কি? একাক্ষর সর্বনাম পদের বেলায় সংবৃত হয় কে, সে, যে। এই সর্বনাম পদগুলো একাক্ষর, একবার উচ্চারণ করছি এই জন্য। কেমন? আরেকটা নিয়ম হচ্ছে তোমার কি? রস্বইকার বা রস্যকারের পরে যদি রস্বইকার বা রস্যকারের পরে যদি এ থাকে, পরে যদি কি থাকে? এ থাকে, তখন সেটা কি হয়? সংবৃত হয়। যেমন তোমার দেখি,
দেখির কি আছে, রস্বইকার আছে, কেমন, এর আগে এ আছে, রেণু, রস্বইকার আছে, এর আগে এ আছে, কেমন, দেখি, কেমন, রেণু, আরো লিখতে পারি আমরা বেলুন, বেলুন, কেমন। তাইলে এ ধ্বনির সংবৃত উচ্চারণ আমরা দেখলাম। পদের অন্তে থাকলে, তৎসম শব্দের সাথে ব্যঞ্জনের আগে যদি এ থাকে, হ কিংবা আকারবিহীন যদি হয়, যুক্ত ব্যঞ্জন হয়, তখন তার আগে একাক্ষর সর্বনাম পদে রস্যুর পরে এ থাকলে সংবৃত হয়। এখন আমরা দেখব এর বিবৃত রূপ। এর বিবৃত রূপ কিন্তু শব্দের আদিতে পাওয়া যায়, খুব খেয়াল করবে, এটা পরীক্ষায় আসে। এ ধ্বনির বিবৃত রূপ শব্দের আদিতে পাওয়া যায়, কেমন, মধ্যে বা অন্তে পাওয়া যায় না। এর বিবৃত রূপ কোথায় পাওয়া যায়, আমি আবার বলছি, শব্দের আদিতে পাওয়া যায়, কেমন। তাইলে দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম পদ বা অব্যয় পদে তোমার কি হয়, এই এ বিবৃত হয়। যেমন এত, খুব খেয়াল করো, এটা দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমি পরে বলছি। এত, কেমন, একা। তাইলে এত কি করে হলো, বিবৃত হলো কি করে, এ আকার ত, এত, একা, এ জফলা আকার কা। তাহলে এটা কি হলো, বিবৃত হলো কি করে। আবার বলছি আমি, দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম পা অব্যয় পদে তোমার এ বিবৃত হয়। ব্যতিক্রমগুলো কি, আমি একটু এখানে ব্যতিক্রম লিখছি, পরীক্ষায় আসে ব্যতিক্রমগুলো কি, জেতা, শ্বেতা অথবা হেতা, কেমন, এগুলো হচ্ছে কি তোমার ব্যতিক্রম। জেতা, শ্বেতা, হেতা ব্যতিক্রম। 2 নাম্বার নিয়ম কি, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। অনুস্বার এবং চন্দ্রবিন্দু, অনুস্বার এবং চন্দ্রবিন্দু যুক্তধ্বনির আগে, অনুস্বার এবং চন্দ্রবিন্দুর যুক্তধ্বনির আগে এ কি হয়, বিবৃত হয়। কিরকম, খ্যাংরা, খ্যাংরা, খুব খেয়াল করো, খ্যাংরা, এটা হচ্ছে সংবৃত রূপ। বিবৃত রূপ কি, খ্যাংরা, খে, এটা হচ্ছে বিবৃত রূপ, অনুস্বার আছে। আরেকটা আমি লিখছি গ্যাজেল, খুব গুরুত্বপূর্ণ, গ্যাজেল। তাইলে এটা হচ্ছে এর সংবৃত রূপ, বিবৃত রূপ কি, গ্যাজেল, গে, গ্যাজেল, কেমন, এরকম আরো চ্যাংরা, অনেকগুলো আরো আছে, কেমন। তাইলে আমরা আরেকটা নিয়ম কি পেলাম, অনুস্বার এবং চন্দ্রবিন্দুর সাথে যুক্ত হলে তোমার এ বিবৃত হবে। 3 নাম্বার নিয়মটা আমি একটু মুছে লিখছি। এই জায়গা থেকে তোমাদের পরীক্ষায় আসে, খাঁটি বাংলা শব্দে বা দেশি শব্দে এ বিবৃত হয়। খাঁটি বাংলা শব্দে বা দেশি শব্দে, খুব খেয়াল করবে, এটা পরীক্ষায় আসে। খাঁটি বাংলা শব্দে, খাঁটি বাংলা শব্দে বা দেশি শব্দে, খাঁটি বাংলা শব্দে এ বিবৃত হয়। খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে, বিবৃত হয়। যেমন খাঁটি বাংলা শব্দ কি, তেনা, তেনা, তেনা হচ্ছে কি, এটা হচ্ছে এ সংবৃত। তাহলে খাঁটি বাংলা শব্দে বিবৃত হয় কিরকম, তে না। তেলা পোকা, খুব গুরুত্বপূর্ণ, তেলা পোকা, খাঁটি বাংলা শব্দ, তে লা পোকা। দেওর, দেওর কি হবে, দে ও র। তাহলে কি হচ্ছে,
খাঁটি বাংলা শব্দে কেমন এ ধ্বনি বিবৃত হয়। আরেকটা নিয়ম হচ্ছে 4 নাম্বার নিয়ম হচ্ছে তোমার কি 1, 11 এবং 13 কেমন এই কয়টি সংখ্যাবাচক শব্দে খুব খেয়াল করে 1, 11, 13 আমি লিখছি এখানে 1, 11, 13 এই সংখ্যাবাচক শব্দে কেমন এই সংখ্যাবাচক শব্দে এবং এক যুক্ত শব্দেও তোমার কি হয় এ বিবৃত হয়। এই সংখ্যাবাচক শব্দে এবং এক যুক্ত হলে সেটাও কি হয় যেমন এক চোট খেয়াল করো 1, 11, 13 এই কয়টি সংখ্যাবাচক শব্দে এক যুক্ত শব্দেও এ বিবৃত হয়। এক চোট খেয়াল করবে এক চোট এরকম এক চোট এক তলা কেমন তলা এক তলা কেমন তাইলে আমরা 4টি নিয়ম দেখলাম। এখানে আরেকটি নিয়ম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ক্রিয়াপদের বর্তমানকালের খুব খেয়াল করবে ক্রিয়াপদের বর্তমানকালের অনুজ্ঞা হচ্ছে কি আদেশ উপদেশ নিষেধ তুচ্ছাত্য সাধারণ মধ্যম পুরুষের তুচ্ছাত্য এবং সাধারণ মধ্যম পুরুষ যখন ব্যবহৃত হবে তখন এ কিন্তু কি হবে বিবৃত হবে। তাহলে এখানে খুব খেয়াল করো ক্রিয়াপদের বর্তমানকালের অনুজ্ঞা আদেশ উপদেশ নিষেধ বোঝালে তুচ্ছাত্য মানে আমরা তুই আমি উত্তম পুরুষ তুমি মধ্যম পুরুষ আর যারা আছে তারা নাম পুরুষ। তাহলে উত্তম পুরুষ আমি মধ্যম পুরুষ তুমিকে আমরা তুচ্ছাত্তে আদর করো তুই বলি তুচ্ছাত্তে আমরা তুই বলি কেমন। তাহলে মধ্যম পুরুষের তুচ্ছাত্তে কি হবে তুই দেখ তুই লেখ তুই খা তুই কর। তাহলে এই দেখ এটা কি হবে বিবৃত হইলে দেখ কেমন তুই কি কর তুই দেখ তুই লেখ তাহলে কি তুই দেখ তুই লেখ কেমন। তাহলে আমরা এ ধ্বনির বিবৃত উচ্চারণ পড়লাম। আরো অনেক নিয়ম আছে আমি তোমাদের বইয়ে যেগুলা অন্তর্ভুক্ত আছে সেগুলাই আলোচনা করেছি কেমন। এখন দেখো এই 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 এ ধ্বনির বিবৃত উচ্চারণে একটা পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে মেঘ এটি কিন্তু 2 রকমের উচ্চারণ হয়। মেঘ এটা কি হয় 2 রকমের উচ্চারণ হয়, এটা হচ্ছে সংবৃত এটা হচ্ছে বিবৃত। খুবই গুরুত্বপূর্ণ নিচে তোমাদের প্রশ্ন আসে নিচের কোনটি বা কোন শব্দটি তোমার সংবৃত এবং বিবৃত। এই মেঘ হচ্ছে সংবৃত এবং কি বিবৃত খুবই গুরুত্বপূর্ণ এটা মনে থাকে যেন বিবৃত এটা দোনোটাই হয় কেমন এটা সংবৃত হয় বিবৃত হয়। আদনের এখন আমরা পড়ব আ হচ্ছে আধ্বনি আ হচ্ছে তোমার কি বিবৃত ধ্বনি। আ হচ্ছে আমরা প্রথমেই পড়ানোর সময় বলেছিলাম আ বিবৃত কেন আয়ের মতো উচ্চারণ এটা স্বাভাবিক উচ্চারণ হয়। আ হচ্ছে বিবৃত ধ্বনি বা স্বর। এই আ উচ্চারণ করার সময় হ্রস্ব এবং দীর্ঘ দুই হতে পারে কিরকম যেমন মা আপন বাড়ি কেমন হ্রস্ব দীর্ঘ আমি এখানে বলেছিলাম যে এটা বিলম্বিত স্বর হয় মা বলার সময় ডাকার সময়। তাহলে আ হচ্ছে বিবৃত স্বরধ্বনি এবং তোমাদেরকে তখন বলেছিলাম আকে বলা হচ্ছে সম্মুখ ওষ্ঠাধর প্রসূত বিবৃত ধ্বনি মানে আয়ের মতো উচ্চারণে স্বাভাবিক ধ্বনি কেমন।
তাইলে আ হ্রস্ব দীর্ঘ দুটোই হতে পারে। বাংলায় একাক্ষর শব্দের আ দীর্ঘ হয়, যেমন কাজ, কাজের ক আ, এই আটা কি হবে? দীর্ঘ হবে। তোমাদের এটা প্রশ্ন আসে যে একাক্ষর শব্দের আ কি হয়? দীর্ঘ হয়। কিন্তু কাল, কালের আ আবার কি হবে? হ্রস্ব হবে, হ্রস্ব হবে। গত দুটি ক্লাস সহ আজকের ক্লাসে আমরা ধ্বনিতত্ত্ব বিষয়ে বিশদভাবে আলোচনা করলাম। আমি আশা করছি তোমরা বিষয়টি অনুধাবন করতে পেরেছ। আজ ক্লাস এ পর্যন্তই। পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।